গল্প আমার অধিকার। লেখিকা বিথি হাসান। 18 বছরের ভালোবাসা ছেড়ে 4 বছরের ভালোবাসার হাত ধরে চলে এসেছিলাম বেশি সুখ পেতে। আমি বিথি, বাবা মার একমাত্র সন্তান। তারা আমাকে ভাষা ছাড়া সত্যিকারের ভালোবেসেছে, তবে আমি তাদের সেই ভালোবাসার মূল্য না দিয়ে তাদের মানসম্মান নষ্ট করে স্বার্থপরের মতো নিজেটা ভেবে চলে এসেছিলাম একজনের হাত ধরে। অনেক ভরসা করে ধরেছিলাম হাতটা, তবে মাঝপথে হাতটা ছেড়ে দিল শুধুমাত্র সন্তানের লোভে। আমার স্বামী সায়ান। অবশ্য আজকের পর থেকে মুখে বলা হবে আমার স্বামী, কারণ আজকে আমার স্বামীর বাসর রাত। হ্যাঁ, সে দ্বিতীয় বিয়ে করেছে। করবে না তো কি করবে? আমি যে তাকে বাবা হওয়ার সুখ দিতে পারিনি। আমি বন্ধা নই, তবে আমার কিছু সমস্যা আছে, যার ফলে প্রেগন্যান্সির 3-4 মাসের মাথায় মিসক্রেজ হয়। এখনো আমি 3 মাসের প্রেগনেন্ট। হয়তো এইবার শেষ রক্ষে হবে না। সে যাই হোক, আমি নিজ হাতে তার বাসর সাজাচ্ছি। কয়জন পারে বলেন? তারা এখনো আসেনি। আমি রুমটা ভালো করে দেখছি। কত শত স্বপ্ন বেঁধেছিলাম দুজন। এই বাড়ি, এই ঘর সব এখন অন্য কারো। আমি শুধু মেহমান। ওই তো কলিং বেল বেজে উঠল। গিয়ে দরজা খুলে দিলাম। বাহ, সায়ানকে সেই আগের মতো লাগছে বরের বেশে। সাথে তার নতুন বউ। খুব সুন্দর লাগছে। এই বাসায় আমি আর সায়ান ছিলাম একা এতদিন, তাই বরণটাও আমাকে করতে হবে। সায়ান আমার দিকে তাকাচ্ছেও না, পাছে যদি নজর লেগে যায়। আমি তো আবার অলক্ষী। বরণ শেষে সোজা তারা তাদের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আমার আর কি, এখন আমার এই বাড়িতে এতিমের মতো থাকতে হবে। নিজেই তো সেই ব্যবস্থা করেছি। আমিও পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। আজ থেকে এটাই তো আমার রুম। চোখের পাতা বারবার ভিজে যাচ্ছে, আটকাতে পারছি না। এটাই হয়তো আমার পরিণতি, বাবা মাকে কষ্ট দেওয়ার। চোখে ভারী ঘুম জমেছে। এতদিন একটুও ঘুমাতে পারিনি। আজ ঘুমাবো ইচ্ছে মতো। আজ আর কেউ নেই ডাকার মতো। তলিয়ে যাব গভীরে। তাহাজ্জুদ পড়ে মুনাজাতে কান্নায় ভেঙে পড়ি। হে আল্লাহ, আমাকে তুমি ধৈর্যশীলদের অন্তর্গত করে দাও। আমার বিপদে তুমি আমার সাথে থাকো। কেউ আমার সাথে না থাকলেও তুমি থেকো। আমার পেটে যে আছে তাকে আমার কোলে তুলে দিও। তবেই আমি আর কাউকে চাই না। তুমি আমার দোয়া কবুল করো। এমন হাজার হাজার আকাঙ্ক্ষা অভিযোগ আমার আল্লাহর কাছে দিলাম। জানি সে যা করে ভালোর জন্য করে। তাই মোনাজাত শেষ করে দরজা খুলে রান্নাঘরে গেলাম। এই রান্নাঘরে হয়তো কয়েকদিন পর অন্য কারো ছোঁয়া থাকবে, তবে যতদিন আছি তাতেই বেশ। সকালের নাস্তা বানালাম। আর যাই হোক, নতুন বউ তো আর নাস্তা বানাবে না। জামাইয়ের নতুন বউ। আমার জন্য আমার নিজেরই মায়া হয়। সন্তান কি জীবনের সব? আসল ভালোবাসা চিনলাম না। আমিও তো বাবা মার একমাত্র সন্তান। আমার জন্য হয়তো বাবা মার এমন মায়া হয়েছিল, তবে হয়তো এখন আর নেই। যেই অপরাধ করেছি। নাস্তা বানিয়ে টেবিলে রাখলাম। ওদের ডাক দিলাম না। নতুন বিয়ে করেছে, কত ভালোবাসা থাকবে এখন। আমার বিয়ের পরের দিনের কথা মনে পড়ে গেল। সকালে গোসল করে এসে দেখি সায়ান ঘুমাচ্ছে। বিয়ের পর স্বামীকে ঘুম থেকে আদর করে ওঠানো সব মেয়েদের স্বপ্ন থাকে। আমারও ছিল। আদর করে সায়ানকে ঘুম থেকে তুলে যেই চলে আসবো অমনি সে টেনে আমাকে তার বাহুতে নিয়ে যায়। আবার শুয়ে পড়ে। আমি, কি ব্যাপার? ঘুম হয়নি? সায়ান, ঘুমাতে দিলে তো। আমি কি? আমি ঘুমাতে দেয়নি। সায়ান, ঘুম। আমি, ইস।
আর উনি কি সাধু? হইছে, এবার ওঠো, নাস্তা বানাবো, খাবা। সায়ান, নতুন বউয়ের হাতে নাস্তা। ওয়াও! আমি টম। কত শত কথা, আবদার, স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল আমাদের বিবাহিত জীবন। আজকেও শুরু হবে, তবে আমার জীবনের দ্বিতীয় অধ্যায়, যেখানে নেই কোনো সায়ান, নেই কোনো স্বপ্ন, আর নেই কোনো ভালোবাসা। আছে শুধু প্রতারণা আর হতাশা। ওই তো ওদের দরজা খোলার শব্দ, সাথে হাসাহাসি। মনে হচ্ছে আজ ভালোই যাবে সায়ানের দিন। হয়তো টেবিলে খাবার দেখে অবাক হয়েছে তুলি, সায়ানের দ্বিতীয় স্ত্রী তুলি। তবে আমি জানি সায়ান অবাক হয়নি। খাবার টেবিলেও তাদের হাসাহাসি আমি শুনেছি। তারা কি জানে না আমিও আছি? আমার যে কষ্ট হয় তারা কি বুঝে না? হয়তো বুঝে না, বুঝার ভান করে, নয়তো ইচ্ছে করে করছে। হায় আল্লাহ, এমনটাও ছিল কপালে। দিন গিয়ে রাত আসে, রাত গিয়ে দিন। সময় কারো জন্য থেমে থাকে না। আমার জন্য না, সায়ানের জীবন থেমেছে, না তার জন্য আমার। আমি এখন সারাদিন দরজা বন্ধ করে রুমেই থাকি। সায়ানের মুখ দেখিনি আজ বহুদিন। আমার খুব লোভ হচ্ছে, যদি একটু দেখতে পারতাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারবো না, নয়তো যেতে মন সায় দেয় না। আচ্ছা, সায়ানের কি আমাকে একটুও দেখতে ইচ্ছে করে না? সে কি তবে আমাকে ভুলে গেল? আমি কি তবে তার মনে কখনো ছিলামই না? হায় ভালোবাসা! সায়ান, বিধি, বিধি, কই তুমি? আমি কি সমস্যা? এত ডাকাডাকি কেন? সায়ান, কি সমস্যা জানো না? আমি না তো। সায়ান, তোমাকে বলছি না? যেদিন আমি বাসায় থাকি তুমি সব সময় আমার চোখের সামনে থাকবা। আমি কি বাহিরে? আমি তো রান্নাঘরে। সায়ান, তো কতক্ষণ হয়ে গেল, একবার দেখা করে গেলে কি হয়? আমি ঈশ্বর। ডং, দেখ মহারাজার। এত দেখতে ইচ্ছে করলে রান্নাঘরে যেতে পারোনি? সায়ান, না। দেখলাম আমি ডাকলে তুমি সাড়া দাও নাকি? চোখ ভরে উঠল। অতীত যেন তা করে। অনেক কষ্ট হয়। সায়ান শুধু নিজেরটা দেখল। আমার তো কেউ নেই, আমার কি হবে তা আর ভাবল না। আমি সহ্য করতে পারছি না। তবে আমাকে সহ্য করতে হবে, পেটে হাত রেখে বললাম। আমার 3 মাস বর্তমানে। হয়তো বা আগের বারের মতো এবারও সে আমাকে ছেড়ে চলে যাবে। আমি যে এবার আর সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে শক্তি দাও। একদিন বিকেলে রুমে মধ্যে থাকতে ভালো লাগছিল না। ভাবলাম একটু দরজাটা খুলি, বাহিরে যাই। হয়তো ওরা বাসায় নেই। দরজা খুলে বের হলাম। সেই আমার সংসার। আজ খুব অপরিচিত লাগছে। আমার রাখা আসবাবপত্র সব উল্টো পাল্টে রাখা। এখন আর এতে আমার ছোঁয়া নেই। হঠাৎ সায়ানের রুমের সামনে দিয়ে যাচ্ছি। এমন সময় সায়ানের সাথে ধাক্কা লাগে। পড়ে যাচ্ছিলাম। সায়ান ধরে ফেলে। আমি তাকাইনি সায়ানের দিকে, শুধু পেটে হাত দিয়ে রুমে চলে আসি। অনেক ইচ্ছে করছিল চোখ তুলে তাকাতে, তবে আমি তা হতে দেয়নি। এখন সে আর আমাকে ভালোবাসে না। কয়দিন পর আমার রুমের দরজা নক করলো কে যেন। আমি তখন নামাজে ছিলাম। সাধারণত খাবারের জন্য তুলি আমাকে ডাকে, তবে আমি যাই না। কিন্তু এখন তো বিকেল। কে হতে পারে ভাবতে ভাবতে দরজা দেখি আমার শাশুড়ি। সে খুব ভালো মানুষ, আমাকে অনেক ভালোবাসে। আমাকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন, কান্না করে দিলেন। আমার খুব কান্না পাচ্ছে, তবে আমি করছি না। সে আমাকে নিয়ে বিছানায় বসলেন। আমাকে কাছে টেনে থুতনিতে হাত দিয়ে বললেন, মা, কেমন হয়ে গেছিস তুই? আমাকে বলিস নি কেন? তুই চল, তোকে আর এখানে থাকতে হবে না। চল মা।
আমি না, মা, আমি কোথাও যাব না। এটা তো আমার সংসার। সংসার ছেড়ে কোথায় যাই? মা, কিসের সংসার? এটা একটা নরক। তুই চল, তোকে আর কষ্টে দেখতে পারছি না। ভদ্র মহিলা কাঁদছে, তবে আমার কান্না পাচ্ছে না। আপনি কেন এসেছেন মা? মা, আমি এত কিছুই জানতাম না। ও আমার ছেলে না। একটা বাচ্চার জন্য এত কিছু। তোরা এই যুগের মানুষ। বাচ্চা অ্যাডপ্ট করলেই হতো। সায়ান আমাকে ফোন করে আসতে বলছে, তোর নাকি শরীর ভালো নেই, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আমি অবাক। সায়ান, ও কিভাবে দেখলো? হায় আল্লাহ, জীবন যেন ক্ষণে ক্ষণে বদলায়। সায়ান আমাকে কিভাবে দেখলো তা নিয়ে ভাবতে মনে পড়লো সেদিনের কথা। যদিও আমি তার দিকে তাকাইনি, সেই আমাকে দেখছে। মা, কয় মাস তোর? আমি 4 মাস। মা, আল্লাহর উপর ভরসা রাখো। নিশ্চয়ই আল্লাহ যা করে ভালোর জন্য। মা, আমার এখন খুব ভয় হয়। খুব। ও যদি আবার আমাকে রেখে চলে যায়, তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব। মা, আমার কি হবে? মা, না মা, কাঁদিস না। এখন ধৈর্য ধর। তাই একমাত্র পথ। মার কোলে শুয়ে বসে থাকি এখন। নেহাদনি খুবই ভালো। না হলে কে এমন মেয়েকে এত ভালোবাসবে যে কিনা বাচ্চা দিতে পারছে না তার পরিবারকে? আমার সকল কিছু এখন উনি দেখছে। একদিন রাতে মা পাশে শুয়ে আছে, আমাকে বলছে, মা, কি নাম রাখবি? কথাটা শুনে বুকে মোচড় দিয়ে উঠল। সায়ান, বাবু মেয়েই হবে। না, ছেলে। আমার ছেলে লাগবে। সায়ান, না, মেয়ে হলে নাম রাখবো তিতির। আর ছেলে হলে? সায়ান, সেটা তুমি বলো। মেজবাহ। সায়ান, আচ্ছা ঠিক আছে। এবার বুকে আছো। আসছি, দাঁড়াও। জোরে বলে ফেলি কথাটা। মা, কি রেখে ডাকলো তোকে? কোথায় যাবি? না মা, কোথাও না। অতীত হারায় যায়, বর্তমানে বাঁচে পৃথিবী। সায়ানের সাথে এমন হাজার হাজার খুনসুটি রয়ে গেছে অতীতে। প্রথম যখন আমি কনসিভ করি, এটা তখনের ঘটনা। বাচ্চাটা 3 মাসের মাথায় মিসক্রেজ হয়ে গিয়েছিল। সায়ান যে কি কষ্ট পেয়েছিল তা আমি দেখেছি। তাই বলে কি আমি পাইনি? একজন বাবার থেকে মার কষ্ট কি বেশি নয়? তার 3 মাস পরে আবার যখন কনসিভ করেছিলাম, তখনও সায়ান খুব খুশি ছিল। তবে আবার যখন একই ঘটনা ঘটল, আমাকেও সামলানো সায়ানের কাছে ছিল খুব কঠিন। এবারও যে আমি কনসিভ করেছি তা সায়ানকে জানানো হয়নি। জেনেই কি কয়দিন পর হয়তো আবার একা হয়ে যাব। মোনাজাতে আল্লাহর কাছে একটাই দোয়া করি, যাতে তিনি আমাকে এবারে নিরাশ না করে। সারাদিন রাত মোনাজাতে পড়ে থাকি। সকাল কি রাত কি, আল্লাহই তো ভরসা। কয়দিন পর মা আমাকে জোর করে তার সাথে আমার শ্বশুর বাড়ি নিয়ে চলে। আমার তখন 7 মাস। চলাফেরা করতে সমস্যা হয়, তাই মা আমাকে ওই বাড়িতে রেখে আসবে না কোনো মতেই না। বাসা থেকে বেরিয়ে আসার সময় সায়ানের চোখে আমি ভালোবাসা দেখিনি। সে আমাকে আটকায়ও নাই, শুধু আমার দিকে তাকিয়েছিল। শ্বশুরবাড়ি এসেছি 10 দিন। আমার এখানে ভালো লাগছে না, তারপরও যাওয়ার জায়গা নেই। শুনলাম তুলি নাকি কনসিভ করেছে। শুনে খুশি হব নাকি আফসোস করব বুঝে উঠতে পারছি না। কয়দিন পর আম্মু আব্বুকে আমার শ্বশুরবাড়ি দেখে সত্যি আমি অবাক। তারা আমাকে নিতে আসছে। আমার কান্না দেখে কে? প্রচুর কান্না করলাম। তারপর তাদের সাথে চলে আসলাম আমাদের বাসায়। ভালোই আসি।
আম্মু আব্বুকার কাছ থেকে শুনে আর থাকতে পারেনি। তারা আমাকে অতীত নিয়ে একটা কথাও শোনায়নি। তারা আমাকে এখন আরো সাপোর্ট করে। তারা আমার সত্যিকারের ভালোবাসা। বুঝতে দেরি হয় না আমার। আমি কেন তাদের কথা শুনিনি সে নিয়ে আমার আফসোসও শেষ নেই। সবসময় মা বাবার কথা মতো চলতে চেষ্টা করবেন। এতে নিশ্চয়ই আপনি নিরাশ হবেন না। তাদের মতামতকে নিজের মতামত বানিয়ে ফেলুন, তবেই সহজ হবে। দিন যায় দিন আসে। যতদিন যায় সময় তত ঘনিয়ে আসে। জানি না বাঁচবো নাকি এত কষ্ট সহ্য করতে না পেরো মারাই যাব। আমার যে আর সহ্য হয় না। এত কষ্ট মানুষ কিভাবে সহ্য করে। সকালে একটা খবর শুনলাম, তুলি নাকি প্রেগন্যান্ট। যাক ভালো, সায়ান যা চায় আল্লাহ তুমি তাকে তাই দাও। আমি তাকে বাবা হওয়ার যে সুখটা দিতে ব্যর্থ হয়েছি, তুলি যাতে তাকে সে সুখ দিতে পারে। মুখে যতই ভালো আছি বলি না কেন, আমি তো জানি আমি ভালো নেই। মাঝরাতে বুকটা কেঁপে কেঁপে ওঠে। হাত পা নাড়াতে পারি না। অনেক কষ্ট হয়। আম্মু আমার কাছে থাকতে চায়। আমি জোর করে তাকে পাঠিয়ে দেই। সারাদিন কষ্ট করে আবার রাতে না ঘুমিয়ে আমার জন্য জেগে থাকে। তাই না করেছি আমার সাথে থাকতে। এখন রাত ৩টা ৪৫। ঘুম চোখে ভরপুর। তারপরও বিছানায় গা লাগালেই পেটে মোচড় দিয়ে উঠছে। সারা ঘর পায়চারি করছি। হাঁটতে কষ্ট হয় একটু একটু। ৭ মাস রানিং চলছে। আয়নায় নিজেকে দেখছি। কত অপেক্ষা করেছি এরকম দিনের। দিন তো আসলো, তবে এখন আমি একাই অপেক্ষা করছি। কেন আমার সাথেই এমনটা হওয়ার ছিল। পেটটা সাধারণ গর্ভবতী মহিলাদের থেকে মনে হচ্ছে একটু বড় বেশি। দেখে মনে হচ্ছে ১০-১২টা বেবি ক্যারি করছি আমি। আমার ভাবনা, আল্লাহ, সায়েন নিশ্চয়ই এখন তুলির খুব যত্ন নেয়। খুব খুব খুব। আমি তো দেখেছি। আমার তো কেউ নেই যত্ন নেওয়ার মতো। এটাই তো আমার নিয়তি। আমি বাবা, তুই কষ্ট পাচ্ছিস। কেন কষ্ট পাচ্ছিস? আমি কি তোর জন্য যথেষ্ট নই? তোর বাবা প্রয়োজন। বাবাকে দেখবি। দাঁড়া। ফোনটা নিয়ে সায়ানের ছবি দেখছি। আমি দেখ। এটাই তোর হতভাগ্য বাবা। তুই ভুলে যা তোর কোনো বাবা আছে। আমি কি তোর বাবা হতে পারবো না? প্রচুর কান্না পাচ্ছে। কাঁদতে কাঁদতে পেট ধরে নিচে বসে পড়ি। এক সময় ঘুমিয়ে যায়। চোখ মেলে দেখি আমি হসপিটালে। হাতে স্যালাইন। বুঝতে পারছি না কি হয়েছে আমার। পেট হাত দিয়ে দেখি পেট ঠিক আছে। তবে আমি এখানে কেন? আমি নড়েচড়ে উঠতে নার্স একটা বাহিরে চলে গেল। একটু পর আম্মু আব্বু মা বাবা সবাই আসলো আমার কাছে। মা, এখন কেমন লাগছে? আমার কি হয়েছে? আম্মু, কি আবার তোর শরীরের দিকে তাকাস তুই? কি হয়নি তোর? আম্মু প্লিজ কান্না বন্ধ করো। দুপুরে সবাইকে বাসায় পাঠিয়ে দেই। আমি তো ঠিক আছি। এত চিন্তা করার দরকার কি? শুয়েছিলাম বেডে। হঠাৎ হাতে কিসের যেন ছোঁয়া লাগছে। সাথে চেনা ঘ্রাণ। আমি জানি আমার হাতটা কে ধরেছে। তাই ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছি, যাতে আমি আমার দুর্বলতা আড়াল করতে পারি। সায়ান, বিথি। আমি সায়ান, জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। তুমি আমাকে মাফ করে দিও। আমি সায়ান, আমি জানি আমার আর কয়দিন অপেক্ষা করা উচিত ছিল। আমার পেটে হাত রেখে সাথে সাথে তার হাতটা সরিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। জঘন্য অনুভূতি। সে হয়তো বুঝতে পারছে, তাই আর একটা কথাও না বলে চলে গেল। দরজা লাগানোর শব্দে তাকাই দেখি চলে গেছে। সাথে সাথে কান্না আমাকে দেখে। আমি যে এত কাঁদতে জানি আমি জানতাম না। একটা চাপা কষ্ট।
সন্ধ্যায় আব্বু এসে আমাকে নিয়ে যায়। বাসায় গিয়ে দেখি আমার ফ্রেন্ড সবগুলা আসছে আমাকে দেখতে আর আমাকে নিয়ে যেতে। আমি না, না, এই অবস্থা আমি কোথাও যাব না। আফিক, না, তোকে যেতেই হবে। তুই ছাড়া আমরা একটু মজা করতে পারি না। তোর যেতেই হবে। সোনিয়া, প্লিজ চল না দোস্ত। অনেকদিন তোর সাথে সময় কাটাই না। আম্মু, ওরা এত করে বলছে যে একটু থেকে আয়। আমি ওকে ডান যাব, তবে আজকে না কালকে। তোরা আজকে আমার বাসায় থাক। সবাই এ হয়। পরের দিন ওদের বাসায় গেলাম। ওরা যে আমাকে পেয়ে কি পরিমাণ খুশি হয়েছে! আমার জন্য যে কেউ এত খুশি হবে ভাবতে পারিনি। সন্ধ্যাবেলায় বাসার সামনে বাগানে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সারা বাগান যেন কোনো পরীদের মেলা। মানুষজন আসা শুরু করে দিছে। আমার খুব ভালো লাগছে। অনেক দিন এরকম পরিবেশ পাইনি। আমি জানতাম না ওরা এত বড় অনুষ্ঠান করবে। আজকে ওরা আমাকে সাজিয়ে দিয়েছে। সবগুলা মিলে যে কি পাইছে আমারে। সাজাতে সাজাতে সন্ধ্যা 7টা। সবাই পরেছে সাদা গাউন, আর আমাকে পরিয়েছে লাল। চুল ছেড়ে দিছি। মাথায় একটা সাদা ক্রাউন। চোখে কালো কাজল। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। যদি আমার এখন সাজতে একটু ইচ্ছে করছে না, তারপরও ওরা জোর করে করে দিছে। আজকে আমার অতীত ভুলতে ইচ্ছে করছে। মন চায় অজানা কোথাও হারিয়ে যাই, যেখানে শুধু সুখ আর সুখ। বেকনিতে দাঁড়িয়ে বাগানে লোকজন দেখছি আর এগুলা ভাবছি। ওরা সবাই নিচে চলে গেছে। বলছে আমাকে একটু পর এসে নিবে। তাই বসে আছি। হঠাৎ গেটে খেয়াল করলাম সায়ানকে। হ্যাঁ, সত্যি এটা সায়ান। পাশে তার অন্তঃসত্ত্বা স্ত্রী। সুন্দর মানিয়েছে। অনেক সুখী সুখী লাগছে তাদের দেখে। ভালোই লাগছে সায়ানকে তুলি। যাক, ভালো থাকলেই ভালো। সবার তো আর কপালে সুখ সয় না। আমি হয়তো অভাগা। সায়ান পরেছে কালো স্যুট। কতবার ওকে বলছি কালো স্যুট পরতে। ও কখনোই আমার কথা রাখেনি। আজকে তাহলে কেন পড়ছে? হয়তো তুলি বলছে তাই। আমিও কি বোকা? এগুলা কি সব ভাবছি? আচ্ছা, ওরা আমাকে কেন বলনি সায়ানকেও ইনভাইট করা হয়েছে? তাহলে কি আমি আসতাম? থাক, আমি ওদের সামনে যাব না। আজকে না হয় সায়ানকে দেখেই যাব। বসে আছি সায়ানের দিকে তাকিয়ে। মানুষ সত্যি পরিবর্তনশীল। সময় বদলায়। এই কয়টা মাস সায়ানের বুঝি আমার কথা একবারও মনে পড়েনি। পড়েছে রে হয়তো। পিছনে তাকিয়ে দেখি ওরা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের দেখেই আমি হেসে ফেলি। আমি, এই তোরা আমার দিকে এমন করে কি দেখছিস? আফিক, চুপ কর। আর কোনো কথা না। চল নিচে চল। আমি, না রে, আমি যাব না। পেটে অনেক ব্যথা। তোরা আনন্দ কর। সোনিয়া, কার সাথে? তুই যাবি মানে যাবি। বেশ। মাহিয়া, প্লিজ চল। তারপর ওরা আমাকে টেনে টুনে নিচে নামিয়ে আনে। ওদের দিকে তাকিয়ে আর না করিনি। নিচে নামতেই সবার দৃষ্টি আমার দিকে। কারণ ওরা সবাই সাদা। কেবল আমি লাল। ফুটে তো থাকবেই। আমি অবশ্য কারো দিকে তাকাইনি। এত সুখের মাঝে কারো দিকে চোখ পড়ে আমার আজকে বড্ড সুখ সুখ লাগছে। পেটে হাত দিয়ে হাঁটতে হাঁটতে মাঝখানে চলে আসি। সেখানে অনেক ফুল আর লাইটিং করেছে। আর দাঁড়িয়ে থাকতে পারি না। অনেক কষ্ট হচ্ছে। একদম হাঁপিয়ে গেছি। বসে পড়লাম চেয়ারে। পেটে হাত দিয়ে কতক্ষণ চোখ বন্ধ করেছিলাম। ওরা সবাই ব্যস্ত হয়ে পড়ে।
তাই আর চোখ বন্ধ না করে খুলে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আফি, হাই এভরিওয়ান, দিস ইজ আফি and welcome to our home party. This party is not so big, but there is some special. ওর থেকে মাইক নিয়ে আবার সোনিয়া। সোনিয়া, hey guys, this is Sonia Islam. Your Sonia Islam. Pull off to success in doing something difficult and possibly sneaky. I didn't think we could keep the party a surprise for always, but we pull it off. So everybody please enjoy this party in deep heart. আফিক, হইছে, এবার থামো। আল্লাহ মায়া এত বক বক করতে পারে। সবাই জোরে হেসে ওঠে। আমিও হাসছি। হঠাৎ সায়ানের দিকে চোখ যেতে হাসি বন্ধ হয়ে যায়। সে আমার দিকে অন্য রকম করে তাকিয়ে আছে। আমি এই তাকানোর মানে জানি কি, তাই চোখ সরিয়ে নিলাম। আফি, আমাদের সবচেয়ে প্রিয় মেহমান এই যে এখানে বিথি হাসান, বলেই আমাকে জড়িয়ে ধরে। পাগল। আমার দিকে মাইক এগিয়ে দিলে আমি নিতে চাইনি। কি বা বলবো, অনেক জোর করে বলার জন্য কিছু। তারপর আমি ভাবলাম কিছু বলা উচিত। সময় বারবার আছে না। আমি, হেই এভরিওয়ান, আমি হয়তো ওদের মতো এত কথা জানি না, আর বলবোও না। আমি যেমন সাধারণ কথা বলবো কিছু সাধারণই। আমার বিষয়ে হয়তো সবাই কম বেশি জানে। আমি কিভাবে নিজের আপনজনদের কষ্ট দিয়ে সুখ খুঁজতে গিয়েছিলাম, আবার কিভাবে খালি হাতে ফিরেছি। আমার মতো অনেকেই ভাবে প্রকৃত সুখ নিজের ভালোবাসার মানুষের কাছে থাকে। আমিও সেটাই ভাবতাম। আর এটা সত্যি, তবে আবার আমার মতোই অনেকেই সত্যিকারের ভালোবাসা খুঁজতে ভুল করে, যেমনটা আমি করেছি। তাই সবাইকে বলছি, পৃথিবীতে প্রকৃত আপনজন শুধুই বাবা মা। তাদের কখনো কষ্ট দিবেন না। আর হ্যাঁ, আমি খালি হাতে ফিরিনি। ফিরেছি সারা জীবন অতীতকে মনে করিয়ে দেবার মতো স্মৃতি নিয়ে, পেটে হাত দিয়ে। যাই হোক, যে আমার সুখ কেড়ে নিয়েছে, সৃষ্টিকর্তা যেন তাকে আরো সুখ দেয়, এটাই চাওয়া। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সন্তানের জন্য, যে পৃথিবীতে আসার আগেই এতিম হয়ে গেছে। আল্লাহ সবাইকে তার প্রাপ্য সুখ শান্তি দেয়। ধন্যবাদ। সোনিয়া, আফি সবাই আমাকে জড়িয়ে ধরে। ওদের আড়ালে আমি আমার চোখের পানি লুকিয়ে ফেলি। এগুলা শুধুই অনর্থক। তারপর সবাই পার্টি অনেক রাত পর্যন্ত আনন্দ করে। খাওয়া দাওয়ার পর সবাই বসে গান নিয়ে, কেউ গিটার নিয়ে বসেছে। যেহেতু সায়ান ছিল পার্টিতে, সেহেতু সেও জয়েন হয়। সবাই এক এক করে গান গাইছে। কেউ বা হাত তালি দিচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে। ভালোই আনন্দময় পরিবেশ। এবার সবাই জোর করে আমাকে গাইতে। আমি তো না করতে করতে পারছি না। আমাকে নাকি গাইতেই হবে, স্পেশাল মেহমান বলে। কিছু আবেগ, কিছু মান অভিমান, আর কিছুটা ভালোবাসা নিয়ে গান গাইতে লাগলাম। নিচের দিকে তাকিয়ে গান গেয়ে যাচ্ছি। বিন্দুমাত্র ইচ্ছা নেই কারো দিকে তাকানোর। গান শেষে পরিবেশ ধমধমে। তাই আমি এটা কাটিয়ে ওঠানোর জন্য বললাম, আরে আমি সত্যি বাজে গাইলাম মনে হয়। সোনিয়া, না দোস্ত, অনেক ভালো হইছে। আফিক, ঘুম। এবার সায়ান গাইবে। সায়ান গাওয়া শুরু করে দিছে। একবার তার দিকে তাকালাম। তাকাতেই বুক ধক করে উঠল। চেহারায় কি পরিমাণ কষ্ট। চোখের মধ্যে মনে হচ্ছে হাজারো না বলা কথা লুকানো। আমি কি ভুল দেখছি? এটা ভুল না। তবে কি সায়ান কোনো বিপদে? বিপদে কেন থাকবে? বিয়ে করেছে সুখে থাকার জন্য। আমি একটু বেশি ভাবছি, তাই মনকে শান্ত করলাম। সায়ান গিটার হাতে গান শুরু করে। সায়ান, মন তোরে বলি যত,
তুই চলেছিস তোর এই মতো। সাধুকে আমার ছুটি তোর পিছনে। মন বলি তুই ফিরে যায়। মন ছাড়া কি যায় রে বাঁচা? তুই ছাড়া কে আর আছে এ জীবনে? কি কারণ অকারণ এত করিস জ্বালাতন? ভালো লাগে না এতটা না? ও যাতন সারাক্ষণ। বল না তুই বল না। ভুলে গিয়ে ছলো না। ও মন তুই বল না ভালোবাসি বল না। বল না তুই বল না। কেন এ ছলো না? একবার শুধু বল না ভালোবাসি বল না। এই কথা সেই কথা। কত যে কথা বুঝিস শুধু বুঝিস না মনের কথা। ভালোবাসা প্রেম প্রীতি কত কি যে বুঝিস শুধু বুঝিস না মন কি চায়। কি কারণ অকারণ এত করিস জ্বালাতন? ভালো লাগে না এতটা না? ও যাতন সারাক্ষণ। বল না তুই বল না। ভুলে গিয়ে ছলো না। ও মন তুই বল না ভালোবাসি বল না। বল না তুই বল না। কেন এ ছলো না? একবার শুধু বল না ভালোবাসি বল না। সবার হাতে তালি তো আমার ঘোর কাটে। আমি তো বর্তমানে ছিলাম না। খুব ভালো গেয়েছে। তবে কষ্টের গান গাওয়ার কে আছে? সে তো হ্যাপি আছে। আমার কি? সবার সাথে আমি হাতে তালি দিলাম। এখন আমাকে শক্ত হতে হবে। যে যেমন করবে তার সাথে ঠিক তেমনই করতে হবে। আমিও হ্যাপি। সায়নের দিকে ঠিক মতো তাকিয়ে হাতে তালি দিলাম। সায়ন নিচের দিকে তাকিয়ে আছে। তুলির দিকে তাকালাম। দেখলাম মেয়েটা কেমন একটা ভাব নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কেউ না থাকলে ও এখন সায়ানকে গাঁজা চিবিয়ে খাবে। মেয়েটার তাকানো কেমন রহস্যজনক। তারপরও তেমন খেয়াল করলাম না। হয়তো কষ্টের গান গেয়েছে বলে এমন করছে। সত্যি হাজারো প্রকাশ্যে একটা রহস্য লুকিয়ে থাকে। এবার গাইবে আমার গ্রামের চাচাতো বান্ধবীরা। সবাই একসাথে চিল্লিয়ে। মেইন রোডে গিয়ে বাস থামেন। দাঁড়াতেই দেখি সেজে পাশে। আমায় দেখে মুচকি হাসে। হেলপার হব তার মনের বাসের। টান দিব গাড়ি আমি বুম বুম। আর নেশায় চোখ দুটো ঘুম ঘুম। এটা বৃষ্টিতে দেখি সব জুমুজুম। মনে প্রেমের বিটটা বাজে ভুম্বা ভুম্বা ভুম। গরম লাগে আমার দুপুরে। শিহরিত তোমার নুপুরে। ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে। কিন্তু নড়ব না। ও মেয়ে কাছে আসো না। আমায় ভালোবাসো না। এ মনটাকে এভাবে নিয়ে ওড়াল দিও না। ও মেয়ে কাছে আসো না। আমায় ভালোবাসো না। এ মনটাকে এভাবে নিয়ে ওড়াল দিও না। এক একটা গান গিয়ে গিয়ে আমার উপর এসে পড়ছে। আমি অনেক কষ্টে হাসি থামিয়ে রাখছি। হাসলে পেট ধরে আছে। সবাই গেয়েই যাচ্ছে। হঠাৎ হাতে কারো টান পড়তেই তাকিয়ে দেখি সায়ান হাত ধরে টেনে আমাকে ওঠাচ্ছে। কি ব্যাপার? আমি কি আজব? কি করছেন কি? ছাড়ুন আমাকে। সায়ান তুমি এখান থেকে চলো। জানি তোমার কষ্ট হচ্ছে। আমি তাতে আপনার কি? আপনি আপনার বউয়ের কাছে যান। দেখলে আমার আপনার সমস্যা হবে। সায়ান চুপ। চলো। বলেই আমাকে কোলে তুলে নেয়। আর সবার আড়ালে সিঁড়ি বেয়ে রুমে নিয়ে যায়। আমি খুব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। তাকে দেখে কেউ বলবে না সে এত খারাপ। আমি জানি সে কেমন। সায়ান আমার দিকে তাকাচ্ছে না। আমি ছাড়ুন এবার। আমি কিন্তু একা না যে আপনি আমাকে কোলে নিবেন খুব সহজে। সায়ান জানি। আমি তাহলে ছাড়ুন। আমাকে আর আমার বেবিকে একা ছেড়ে দিন। আপনার ছায়াও সহ্য হচ্ছে না। সায়ান আমাকে বেডে শুয়ে দেয়। তারপর আমার পাশে হাত ধরে কতক্ষণ বসে থাকে। আমি তো হাত ছাড়াতে ব্যস্ত। আমার এসব আদিক্ষেতা একদম ভালো লাগছে না। না পেরে আমি চুপচাপ বসে থাকি। হঠাৎ হাতে পানির ছোঁয়া তাকিয়ে দেখি
সায়ান দাঁড়িয়ে চোখ মুছে আমার একটু কাছে এসে পেটে পরপর কয়েকটা চুমু খেয়ে চলে যাচ্ছে, আর একটা কথা বলে যাচ্ছে, সায়ান একদিন বুঝবে। মানে কি? কি বুঝবো? কি করেছে সে যে তাকে আমার বুঝতে হবে? না ভাবতে পারছি, মাথা ধরে আসছে। পেটে হাত দিয়ে সায়ানের স্পর্শ অনুভব করছি। যতই দূরে যাই ততই কাছে পাই। তারপর আর কখনো দেখা হয়নি সায়ানের সাথে আমার। নিশ্চয়ই সে ভালো আছে। তাহলে আমি কেন থাকবো না? আমারও ভালো থাকার অধিকার আছে। আর আমার ভালো থাকার একটা সুন্দর কারণও আছে। আমার বেবি। দেখতে দেখতে সময় ঘনিয়েছে। শরীরে তুমুল পরিবর্তন এসেছে। চুলগুলো সব ঝরে পড়ছে। যে চুল দেখে সায়ান আমার প্রেমে পড়েছিল, সে চুল আমার আর নেই। এতে আফসোস নেই। যেখানে মনেই কোনো সৌন্দর্য নেই সেখানে শারীরিক সৌন্দর্য কিসের? আর সায়ানও নেই যে আবার আমার চুলের প্রেমে পড়বে। তবে আমি আমার চুলগুলোকে খুব ভালোবাসতাম। আমার প্রথম ভালোবাসা আমার চুল। পাশের বাসার আন্টিরা আমার চুল দেখে তারা শুধু বলতো, বিথি তোমার জামাই খুব ভালোবাসবে তোমাকে, তোমার চুলের জন্য। আমার ইচ্ছে করে তাদেরকে বলতে, না আন্টি, আমার চুল দিয়েও তাকে বেঁধে রাখতে পাইনি। তুবা ফুলে লাউ হয়ে আছে। কাল দুটো থেকে যেন 1 কেজি করে মাংস কেটে নেওয়া যাবে। গলার নিচে চামড়া বাড়ি হয়ে নিচে নেমে পড়েছে। আমাকে দেখলে এখন সত্যি অবাক লাগে। সত্যি মা হওয়া সহজ নয়। পেট ফুলে বহুদূর। মনে হয় 10টা বাচ্চা আছে পেটে। আচ্ছা, আমার যদি 10 বাচ্চা হয় কিভাবে সামলাবো ওদের? কি সব ভাবছি। সকাল 10টা 34। বাসায় আমি একা। আম্মু গেছে পাশের বাসায়, আব্বু অফিসে। কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো অশুভ কিছু হবে। কেমন কেমন লাগছে। হঠাৎ ফোন বেজে ওঠে। ফোন নিয়ে দেখি সায়ানের ফ্রেন্ড রাতুল ফোন করেছে। রাতুল একজন ভালো ছেলে। আমাকে সব সময় বোন বলে ডাকে। রাতুল, বোন তুই কই? আমি, কেন ভাইয়া, কিছু কি হয়েছে? রাতুল, তুই প্লিজ সাবধানে থাকিস। আমি, কেন? কি হয়েছে? রাতুল, সায়ান আর তুলি অ্যাক্সিডেন্ট করেছে। বাইক অ্যাক্সিডেন্ট। আমি, কি? রাতুল, হ্যাঁ। যার ফলে ওর বাচ্চাটা মিসক্রেজ হয়ে যায়। আর সায়ানের এখনো জ্ঞান ফেরেনি। আমার হাত থেকে ফোনটা পড়ে যায়। আমি সত্যি এমনটা চাইনি। খুব কান্না পাচ্ছে। তার প্রতি রাগ আছে ঠিকই, তবে তাকে আমি ঘৃণা করিনি। তাকে যে আমি ভালোবাসি। কান্না করতে পারছি না। আর থাকতে না পেরে যখনই দরজা দিয়ে দ্রুত বের হতে নিব, তখনই স্লিপ খেয়ে পড়ে যায়। পেটে ধরে চিৎকার করে উঠি। আমার চিৎকারে যেন আকাশ বাতাস সহ কাঁপছে। চিৎকার করতে করতে গলা ভেঙে যায়। প্রচন্ড পেটে ব্যথা করছে। তাহলে কি এই শেষ বেলায় আবার আমাকে ফিরে যেতে হবে অতীতে? বুক ফেটে কান্না আসছে। মা, আমার বাচ্চা। আর কিছু মনে নেই। চোখ খুব কষ্ট করে পিটপিট করে মেলে দেখি আমি হসপিটালে বেডে। সবকিছু মনে পড়তেই পেটে হাত দিয়ে, আমার বাচ্চা। আমার বাচ্চা কই? কে আসো? কি হয়েছে আমার সাথে? আমার বেবি কই? একটা নার্স দৌড়ে আসে। আর বলতে থাকে, নার্স আপনি প্লিজ শান্ত হন। ডাক্তার, ডাক্তার। কয়েকজন ডাক্তার দৌড়ে আসে। আমি পাগলামো করেই যাচ্ছি। তারা এসেই কিসের যেন একটা ইঞ্জেকশন বের করে আমাকে পুশ করে দেয়। আমি, আমার বেবি হহ। বেবি হহ। প্রচুর ঘুমে চোখ নিভে আসছে। ওরা কেন আমার সাথে এমন করলো? তাহলে কি কোনো ক্ষতি হয়ে গেল আমার? কি হয়েছে?
আমার যখন জ্ঞান ফিরে আমি তখন খুবই দুর্বল ছিলাম। উঠে বসারও শক্তি ছিল না। আম্মু আব্বু মা বাবা সবাই এসেছে। আমি তাদের দেখতে পাচ্ছি, তবে কিছু বলতে পারছি না। গলা ধরে ধরে আসছে। আমার হাত নাড়াচাড়া দেখে আম্মু কাছে আসে। আমার কানে এসে বলে, আম্মু বিথি, তুই মা হয়ে গেছিস সোনা। আমি আম্মুর দিকে চোখে পানি নিয়ে তাকিয়ে আসি। আম্মু, তাও আবার যমজ সন্তানের। আমি খুব খুশি। তবে বাবুরা বেশি ভালো নেই। আইসিইউতে রাখা হয়েছে। আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। কিন্তু বলতে পারছি না আর না কিছু করতে পারছি। জীবনের সব রঙিন তাকি কেড়ে নেবে আগামী কোনো ঝড়। চোখ বন্ধ হয়ে আসছে আর পারছি না তাকাতে। সব অন্ধকার লাগছে। তাহলে কি আমি মারা যাচ্ছি? আমার সন্তানের কি হবে? ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি সব অন্ধকার। এ কোন জগৎ? একটু নড়াচড়া করতেই পাশে কারো উপস্থিতি টের পেলাম। আমার হাত ধরে আছে। আমি, মা। আম্মু, তুই ঠিক আছিস বাবু? আমি, আম্মু, আমার কি হয়েছে? আম্মু, কিছু হয়নি আমার বাবুর। মা হতে এরকম একটু কষ্ট হয় সোনা। তুমি তো এখন আমার কাছে। তুমি তো এখন মা হয়েছো। তোমার ছোট ছোট দুটো বাবু আছে। আমি, আম্মু। আম্মু, আমার লক্ষ্মী মা। থাক, কান্না করতে হবে না। তোমার বাবুরা এখন অনেকটা ঠিক আছে। আমি, আম্মু, সায়ানের কি খবর? কি হয়েছে? আম্মু, তুই এখন রেস্ট কর। আমি আসছি। আমি, আম্মু, বলো। আম্মু, শুনলাম জ্ঞান ফিরেছে। তবে কথায় আছে, যে যেমন করবে সে তেমনই পাবে। তুই ওর জন্য কষ্ট পাস না। তুই আমার মেয়ে। তুই ফুটবল না সোনা। আমি বুঝতে পারছি না আম্মু কেন এটা বলছে। কি হয়েছে সায়নের? আমার অস্থিরতা বাড়ছে। কার থেকে জানবো কি হয়েছে সায়নের সাথে? বেডের পাশে টেবিলে আমার ফোন। অনেক কষ্টে ওটা নিলাম। ডায়াল লিস্ট থেকে রাতুলকে ফোন দিলাম। রাতুল, বোন কেমন আছিস? আমি, এখন একটু ভালো ভাইয়া। রাতুল, বাবারা কেমন আছে? আমি, ভালো। আমার কাছে এখনো দেয়নি। তুমি বলো সায়নের কি হয়েছে? রাতুল, তোর সাথে কম অন্যায় তো আর করেনি। তার শাস্তি পাচ্ছে। আমি, বলো প্লিজ। রাতুল, তুলি আর কখনো মা হতে পারবে না। আমি কি? আমার যেন বিশ্বাস হচ্ছে না। তাহলে কার জন্য এত কিছু? না, আমার আর ওদের নিয়ে ভাবনার সময় নেই। আসলেই আল্লাহ যা করে ভালোর জন্যই। 7 দিন পর বাসায় আসলাম। এখন আমার বাবুরা আমার কাছে। দুজন একসাথে হওয়ার কারণে একটু ক্রিটিক্যাল সময় পার করেছে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। তাদের তো বাবা নেই, আমি হব তাদের বাবা। এখনো আর থাকবো না। এই শহর থেকে আমাকে দূরে চলে যেতে হবে। যেখানে কেউ আর খুঁজে পাবে না। আবার কেউ আর অধিকার নিয়ে আসবে না। আব্বুর বদলি হয়েছে চিটাগং। আমিও চলে যেতে চাচ্ছি। কোনো পিছু টান থাকবে না। আমার পড়ালেখাও শেষের দিকে। টিসি নিয়ে চিটাগং চলে আসি সামনের মাসে। মা বাবাকেও বলা হয়নি। তারা প্রথম কয়দিন এসেছিল। তাদের বয়স হয়েছে, এখন আর আসতে পারে না। তারা আমাকে খুব ভালোবাসে। তারা আমাকে আরো বলে দিয়েছে বেঁচে থাকতে হলে মানুষের সঙ্গী প্রয়োজন। সায়ানকে ডিভোর্স দিয়ে জীবনটাকে নতুন করে শুরু করতে। কিছু বলিনি। শুধু একটা শান্ত ক্লান্ত মুচকি হাসি ছাড়া। আজ 3 বছর হয়ে গেছে। জীবন যা ছিল তাই আছে। শুধু পরিবর্তন হয়েছে আমার ভালোবাসা। আমার বাবুরা, তারা এখন আমাকে মাম্মাম বলে ডাকে। তার এখন যথেষ্ট বড় হয়ে গেছে।
দুই ভাইয়ে কত মিল? আমি আমার কেবিনে। হ্যাঁ, আমি এখন একজন ডাক্তার। আমার এখন অনেক দায়িত্ব। পড়ালেখা চালিয়ে গেছি। এখন বর্তমানে নিজের টাকায় ওড়াই। বাবা মার দেখাশোনাও আমি করি। তারা এখন আমার ওপর সন্তুষ্ট। তাদের কিছুটা হলেও কষ্ট ভোলাতে পেরে আমি খুশি। আজকে বাবাকে নিয়ে আসছে আমার হাসপাতালে দুই ভাই গুরুতে যাবার জন্য। দুই ভাই প্রতিদিন বলে গুরুতে যাবে গুরুতে যাবে। সময়ের জন্য যাওয়া হয় না। তার জন্য সবকিছু খুব দ্রুত গুছিয়ে নিচ্ছি। কেবিন থেকে বের হতেই, ইয়াস মাম্মা, তোমার এত দেরি হলো কেন? ভাইয়াল, আমি কত দূর বসে আসি। আমি তাই নাকি বাবা? আমার লক্ষ্মী বাবা, আর বসে থাকতে হবে না, চলো চলো। ইমাদ আল, আমি তো কেউ না। আমি আমার সোনা। তুমি তো আমার সব। ঈশান, তাহলে আমি কে? আমি, আচ্ছা। তোরাই আমার সব, আমি কেউ না তোদের। হেপি। দুই ভাই সেই কি হাসি। আমারও হাসি পাচ্ছে। হাসতে হাসতে বললাম, আমি নানা ভাই কই? ওরা সামলে। ওদের এমন পোকলা কথা শুনে সত্যি আমার মাঝে মাঝে ঘুমেও হাসি পায়। সামনে এগুতেই বুকটা ধুক করে উঠল। আব্বুর সাথে একটা ছেলে কথা বলছে। ছেলেটা আর কেউ না, সায়ান। এই কয়টা বছরে কত চেঞ্জ হয়ে গেছে। সারা মুখ ভর্তি দাড়ি, চুলগুলো উস্কো, চোখের নিচে কালি। দেখেই বোঝা যাচ্ছে কত বছরের নির্ঘুমা। চিন্তায় শুকিয়ে গেছে। যে সায়ানকে দেখে আমি প্রেমে পড়েছিলাম, উনি আর এখন সেই সায়ান নেই। আচ্ছা, প্রেম আর ভালোবাসা কি এক? প্রেম তো সবাই করে, ভালো কয়জন বাসে। আমি সায়ানকে যে এখনো ভালোবাসি তাতে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। তবে এখন আর সেই বিশ্বাস নেই যেটা জোরে ওর হাত ধরে ঘর ছাড়া হয়েছিলাম। সায়ানের চোখে যেন এখন আরো মায়া মায়া লাগছে। দেখলে যে কেউ এই মায়ায় পড়বে না। তবে আমি পড়তে বাধ্য। এই চোখের গভীরতা যে আমি কোনো একদিন মেপেছিলাম। তার চোখের মায়ায় কোনো একদিন যে ডুবেছিলাম। তার চেহারায় হয়তো এখন লাবণ্য নেই, তবে তার চেহারা একটা অশান্ত প্রেমের ছাপ, যা খুব সহজেই চোখে পড়ছে। সায়ানকে দেখে আমি ঠায় দাঁড়িয়ে আসি। তবে আমার ছেলেরা কি তা করছে? তারা দৌড়ে আব্বুর কাছে গিয়ে নানা ভাই করছে। আর আব্বু পিছন ফিরে আমাকে দেখে একটু চমকে যায়। আমি আব্বুর এমন চেহারা দেখে সামান্য হাসলাম। আব্বুও কি মনে করে যেন সেও একটু হাসলো। সায়নের দিকে তাকালাম। সে ইয়াস আর ইমাদের দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। ওরা হয়তো সায়ানকে দেখে নাই। আর দেখলেও সায়ান তো ওদের কাছে অপরিচিত। আর আমি আমার সন্তানদের এটাই শিখিয়েছি, অপরিচিতদের সাথে কখনো কথা বলবে না যতক্ষণ না আমি বলবো। ওরা হয়তো তাই করছে। সায়ান ওদের ধরতে যাবে তার আগেই আমি বলে উঠলাম, আমি, বাবারা চলো, দেরি হচ্ছে তো। আব্বু আসো। আব্বু, হ্যাঁ মা চল। আমি, হুম। সায়ানের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। আমরা একটা সুন্দর পার্কে গেলাম। আমার বাচ্চাদের মতে এটা নাকি ওদের কাছে সবচেয়ে ভালো জায়গা। ওদের মতো এখানে আরো অনেকে আছে। আব্বু গেছে তার এক কলিগের সাথে দেখা করতে, ওনার বাড়ি নাকি এখানে। এখানে আসলে আব্বুকে দেখা করতে বলছে। আমি একা বসে বসে ওদের খেলা দেখছি। পাশে কেউ এসে বসলো। জানি পাশের মানুষটা আমার পরিচিত। তবে আমি এখন আর তাকে চিনি না। সায়ান, কেমন আছো বিথি? আমি, সায়ান, কি হলো, কথা বলছো না? আমি, সরি। আমি কি আপনাকে চিনি? সায়ান আমার দিকে তাকিয়ে আছে ছলো ছলো চোখে। দুই এক ফোঁটা পানি নেমে গেল চোখ বেয়ে। সায়ানকে আমি 3বার কান্না করতে দেখেছি।
প্রথমবার যখন আমাদের বিয়ের পর ওর চাকরি হয়নি, এখনো আমরা অনেক কষ্ট করি খাবার নিয়ে। আমি যেখানে বাবা মার এক সন্তান, আমি কখনো খাবার বা অন্য কিছু নিয়ে কখনো এত কষ্টে থাকিনি। আমার খুব কষ্ট হতো। তারপরও দিন শেষে সায়ান যখন খালি হাতে ফিরত, কষ্ট হতো, তবে তা হাসির আড়ালে লুকিয়ে তাকে বুকে জড়িয়ে দিতাম প্রশান্তি। একদিন আমি কাজে নেমেছিলাম, হাতে ফোস্কা পড়ে গেছিল সেদিন রাতে যখন আমার হাত দেখেছিল সায়ানের, সে কি কান্না! আমার এখনো মনে পড়লে চোখ ভিজে ওঠে। দ্বিতীয়বার যখন আমাদের প্রথম সন্তান মিসক্রেজ হয়, আমার থেকে তার কি কান্না! মাঝরাতেও ফুপিয়ে কান্না করছে। আর আজ তাকে কান্না করতে দেখে বুকের ভেতর হাজারো চাপা কষ্ট সজীব হচ্ছে। না, হার পারবো না। উঠে দাঁড়ালাম, সামনে যাব বাচ্চাদের নিয়ে বাসায় যাওয়ার জন্য। সায়ান, বিথি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি যা করেছি সব তোমার জন্য। তুমি আমাকে বুঝলে না। থমকে দাঁড়ালাম। কি বললো? সব আমার জন্য করেছে। আমি ওকে বুঝিনি। কি পেয়েছে? আমাকে যা বলবে তাই হবে। দেখুন, আপনি আমার আর আমার বাচ্চাদের থেকে দূরে থাকুন। আপনারও সংসার আছে। পিছনে ফিরে কথাটা বললাম। সায়ান, আমার সংসার তো তোমরা। আমার কথা শুনো প্লিজ। তারপর তোমার যদি মনে হয় আমি তোমার ক্ষমার অযোগ্য, তবে আমি নিঃশব্দে চলে যাব। আর কখনো তোমার চোখের সামনে আসবো না। প্লিজ শুনো। আমি আপনার কোনো কথা শোনার না আমার ইচ্ছা আছে, আর না আছে আপনাকে দেখার কোনো মন মানসিকতা। জাস্ট গো টু হেল, ড্যাম ইট। বলে আর পিছনে তাকাই নাই, ছেলেদের নিয়ে চলে আসি। ইয়াস আসার সময় আমার চোখে পানি দেখে ফেলেছে। তার কত শত প্রশ্ন। ও এটাও দেখেছে আমি সায়ানের সাথে কথা বলে আসার সময় কান্না করেছি। এটা বাসায় এসে আম্মুকে বলছে। বাসায় এসে চুপচাপ বসে আসি। কোনো কিছুই ভালো লাগছে না। আচ্ছা, ওকে কি আমার ক্ষমা করে দেওয়া উচিত? কখনো না। আমি এর থেকে বেশি কেঁদেছি। তখন কোথায় ছিল? ফোন বাজার শব্দে ঘোর কাটে। রাতুল ভাইয়া ফোন দিয়েছে। এই একটা মানুষ যে এতদিনে আমাকে ভুলেনি। ওনার সাথে কথা বলতে তিনি যা বললেন, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। রাতুল ভাই থেকে আজ খুব কঠিন সত্যি জানা হয়েছে আমার। সত্যি ছেলে খুব কঠিন। খুব। একটা মানুষ কিভাবে এত পাগল হয়, কিভাবে এত চাপা স্বভাবের হয়। সায়ান যে চাপা স্বভাবের তা আমি জানতাম, তবে এতটা ভাবিনি। চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। আমি কেন যেন আগে মনে হতো সায়ান এমন করতে পারে না। এটা তো আমার সায়ান। আমি তাকে চিনি। তবে মাঝে মাঝে তাকে অপরিচিত লাগতো। গোলমাল তখনই লাগতো। কথায় আছে, সত্যি কখনো চাপা থাকে না। কথাটা মিলে যায় বারংবার। সায়ান এতদিন আমার সাথে অভিনয় করেছে। ভালো থাকার অভিনয়। সে ভালো ছিল না। মোটেও ভালো ছিল না। আমি কেন তাকে বুঝিনি? আমিও অপরাধী। কারণ আমি ভালোবেসেও ভালোবাসার মানুষটার কষ্টের কথা জানতেই পারলাম না। আমাকে কথাগুলো সায়ানের মুখ থেকে জানতে হবে। তার কষ্ট অনুভব করতে হবে। আমার ভালোবাসায় স্বার্থহীন ছিল না, সায়ানের ভালোবাসাও ছিল খুঁতবিহীন। আমি জানি সায়ান আমার বাসার সামনেই। বেগুনিতে গেলাম। যা ভাবছি। সায়ান অসম্ভব মায়াময় চেহারা নিয়ে চেয়ে আছে এদিকেই। যদি একটু তার প্রেয়সীর দেখা পায়। আর পারলাম না। নিচে গেলাম। ড্রয়িং রুমে মা আর বাচ্চারা ছিল। আমাকে বেরিয়ে আসতে দেখে ইয়াসও আমার পিছে পিছে আসে। তবে আমি তা খেয়াল করিনি। দৌড়ে গিয়ে জাপটে ধরলাম আমার সেই পূর্বপরিচিত প্রেমিককে, যে বিয়ের আগেও আমি রাগ করলে এভাবেই দাঁড়িয়ে থাকতো বাসার সামনে। সায়ানও আমাকে জড়িয়ে ধরে টাইট করে, যেন ছেড়ে দিলেই চলে যাব।
হঠাৎ ঝুম বৃষ্টি। বৃষ্টিতে ভিজে দুজন একাকার। সায়ানকে ছেড়ে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। চোখের পাপড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে দুজনের। তারপরও তাকিয়ে রইলাম, যেন কিছু বলার আছে চোখে চোখে। মাম্মা হও। ইয়াসের কণ্ঠ শুনতে পিছনে ফিরতেই দেখলাম ইয়াস দরজার কাছে দাঁড়িয়ে আছে আর বলছে, ইয়াস মাম্মা কি করো ওখানে? সায়ান, বাবা মাকে যে একটু রোমাঞ্চ করতে ও দিলে না বাবা। আমি সায়ানের পেটে কনুই দিয়ে একটা গুঁতা মেরে তার হাত ধরে ভিতরে নিয়ে আসি। ইয়াস কেউনি মাম্মা। আমি বাবাই। ইয়াস বাবাই। তুমি লা বলছিলা বাবাই তালা হয়ে গেছে তবে। সায়ান, অনেক ইচ্ছে করছে তোমাদের দেখতে, তাই চলে এলাম। তুমি খুশি হওনি বাবা? ইয়াস সায়ানকে জড়িয়ে ধরে বলে ওলে। ইয়াস ইদ্দা। ইদ্দা দেখ বাবাই এসেছে। বৃষ্টি শেষ হয়েছে অনেকক্ষণ হলো, তবে চোখের বৃষ্টি যেন শেষই হচ্ছে না। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আসি আমি। সায়ান ঠিক আমার পাশে। রাত এখন 12টা। অনেক হিসেবনিকেশ বাকি ছিল, তাই আর ঘুমাতে না গিয়ে মেলাতে বসলাম। আমি, বলো কি বলতে চাও? সায়ান, আমি জানি আজকে আমি যা বলবো তাতে তোমার খুব খারাপও লাগতে পারে, আবার আমাকে স্বার্থপরও ভাবতে পারো। তবে আমি যা করেছি সত্যি শুধু আমার ভালোবাসার জন্য, আমার কলিজার জন্য। বলতে বলতে চোখের পাতা ভিজে যাচ্ছে। তৃতীয়বার বাবু মিসক্রেজ হওয়ার পর আমার যেমন তোমার প্রতি একটা অন্যরকম দূরত্ব ছিল ঠিকই, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। একদিন অফিসে বসেই ছিলাম, কোথা থেকে যেন একটা মেয়ে এসে জড়িয়ে ধরে আমাকে। সরিয়ে নিতেই দেখি একটা সুন্দরী মেয়ে। চরম বিরক্ত নিয়ে মেয়েটাকে কিছু জিজ্ঞেস করার আগেই কিছু সংখ্যক লোক আমার কেবিনে ঢুকে আর দরজা লক করে দেয়। তোমাকে আমি বলছিলাম তুলি আমার কলিগ, তবে ও আমার কলিগ ছিল না। ও ছিল একজন মাফিয়ার বোন। আন্ডারওয়ার্ল্ডে নাম করা মাফিয়ার একমাত্র বোন, যার কিনা প্রথম দেখায় আমাকে ভালো লেগে যায়। আর উনি নিজের বোনের এমন কোনো আশা অপূর্ণ রাখতে নারাজ। আমি বিবাহিত বলার পরও তাদের শোনার কোনো নামগন্ধ নেই। তুলির আমাকে ভালো লেগেছে মানে লেগেছে। সে আমাকেই বিয়ে করবে। আর আমি যদি রাজি না হই সে আমাকে মেরে ফেলবে। তাতেও আমি রাজি হচ্ছিলাম না। তারপর তারা আমার ফুটবল জায়গায় হাত দেয়। হুম। তারা আমাকে বলে যদি তুলিকে আমি বিয়ে না করি তারা নাকি তোমার ক্ষতি করবে। যা আমার কাছে শুনে আত্মা কেঁপে উঠেছিল। প্রথম দিন এমন হুমকি দিয়ে গেলেও প্রত্যেক দিন চলে আসতো হুমকি দিতে। বাসায়ও তোমাকে বলতে পারছিলাম না, অফিসেও একই। আমি যেন কোনো মানসিক রোগী হয়ে গিয়েছিলাম। কত শত ভয়, কত শত ভীতি দেখিয়ে আমাকে রাজি করাই। আমি, তুমি পুলিশের কাছে যেতে পারতে। সায়ান, বিধি। আগেই বলেছি তারা ছিল মাফিয়া ডন। পুলিশ তারা তাদের পকেটে রাখে। তারপর আর কি বিয়ে করে নিতে হয়। আমার শর্ত ছিল তোমার কাছে যেতে পারবো না। আমি ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিলাম তখন। তোমাকে দেখতাম প্রত্যেক দিন নামাজে কান্নাকাটি করতে। তারপরও আমি কিছুই করতে পারিনি। তুমি আমাকে ভুল বুঝে দূরে দূরে সরে গেছো আর আমি নীরবতা পালন করেছি। প্রত্যেক দিন আগে আগে ঘুম থেকে উঠে পড়তাম তোমাকে দেখার জন্য। না হলে যে তুমি আমাকে দেখা দিবে না। যেদিন বাসা থেকে চলে আসছিলে মনে হচ্ছিল কলিজা ফেটে যাচ্ছে। তারপরও নীরব। যেদিন তোমার ওদের পার্টিতে দেখলাম আমি যেন বিশ্বাস করতে পারিনি। এটা কি আমার বিধি? তুমি জানো তোমাকে আমার সেদিন খুব কোলে নিতে ইচ্ছে করছিল। তোমার কপালে খুব করে চুমু খেতে ইচ্ছে করছিল। অনেক কষ্টে করতে হয়েছিল একটা চুমু খেতে, তাও আবার আমার বিয়ে করা বউকে। আমি তখন তো তুলি প্রেগনেন্ট ছিল সায়ান। সায়ান, হুম। সেটা আমার সন্তানই।
সবশেষে আমি তো পুরুষ, তোমাকে ভেবে ওকে ছুঁয়েছি। আর এতদিনেও ওর প্রতি আমার কোনো ভালোবাসা জাগেনি। জোর করে কি ভালোবাসা হয়? অ্যাক্সিডেন্টের পর যখন শুনেছে আমি আর কখনো বাবা হতে পারবো না, তখনই চলে গেছে আর আসেনি। আমি কি? সায়ান কথা যদিও মিথ্যে, তারপরও আমাকে বলতে হয়েছে ওর থেকে বাঁচতে। তুমি বলো তাহলে ও আমাকে কি ভালোবাসলো? আমি এতদিন কোথায় ছিলে? সায়ান, তোমাদের খুঁজে খুঁজে যখন পাগল প্রায়, তখন আধারে সূর্য হয়ে রাতুল আমাকে তোমার ঠিকানা দেয়। জানি তোমার শত শত অভিযোগ অভিমানের নিচে পিষে আছে ভালোবাসা, তাই আমি সেই অভিযোগ অভিমান মাথা পেতে নিব। যা শাস্তি দেওয়ার দাও, তবুও ছেড়ে যেও না। আমাকে মাফ করে দাও, মাফ করে দাও বলে বসে পড়ে আমার পায়ের কাছে। আমারও বুক চেপে কান্না আসছে। দুহাত দিয়ে জড়িয়ে ধরে পা জোড়া সায়ান। কাঁদতে থাকে, আর কাঁদতেই থাকে। হঠাৎ ইয়াস, মাম্মা বাবাইকে মাফ করো। ইয়াসের কণ্ঠ পেতে সায়ান পা ছেড়ে দেয়। ইয়াস আরিমার কাছে আসে আমাদের। তুমি কি খুব খারাপ কাজ করছো? মাফ চাও কেন? যেন মাম্মা সবাইকে মাফ করে দেয়, তোমালেও দিবে। সায়ান ইয়াস আরিমাকে জড়িয়ে ধরে। আর আমি পিছনে ফিরে রাতের নিস্তব্ধতা দেখি। রাত কত শান্ত, কত ক্লান্ত, আবার কতই অন্ধকার, যার মাঝে মিশে আছে হাজার হাজার রহস্য। পিছনে ফিরে তাকালাম, দেখে সুখে লাগছে। আমার অধিকার আমারই ছিল, মাঝে যা ছিল সব মরীচিকা। স্বামী তো সেই দামি অধিকার, যার জন্য সব মেয়ে ব্যাকুল থাকে। আজ আমার স্বামী আমার কাছে, আমার অধিকারও আমার কাছে। নিজেকে খুব সুখে লাগছে, কেমন যেন খুব সুখ সুখ পাচ্ছে, খুব সুখ সুখ। প্রত্যেকটা কাজের পিছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে থাকে, যা সহজে জানা সবার পক্ষে সম্ভব হয় না। সব রহস্য তো একমাত্র আল্লাহ জানে। তাই তো লোকে বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবসময় ধৈর্য ধারণ করুন এবং সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রাখুন। খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও তাকে স্মরণ করুন। তিনিই প্রকাশ্যে, তিনিই গোপন। আর নিজের অধিকার নিজে ধরে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে গল্পটা পড়ার জন্য। সমাপ্ত।